হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সমস্ত খবরাখবর সংগ্রহ করে উঠতে একটু টাইম লাগলো, তাই ভিডিওটা করতে একটু টাইম লাগছে। ফ্রেন্ডস, আজকে আপনারা ভালো করেই জানেন মহারাষ্ট্রে ভোট ছিল, প্লাস ঝাড়খণ্ডেও সেকেন্ড ফেজের ভোট ছিল। অলমোস্ট অল এক্সিট পোল almost all exit poll predicting বিজেপি লেড এনডিএ দুটোই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে দুটোতেই ক্ষমতায় আসতে চলেছে। যদিও মানে বিশাল বড় মার্জিনে নয়, দুটোতেই কিন্তু কম্পিটিশন অত্যন্ত টাফ। অলমোস্ট অল এক্সিট পোল ইন দ্য সেন্স, আমি যেটা বলতে চেয়েছি, অনেকেই এক্সিট পোল করে। আমি কম্বিনেশন অফ অল এক্সিট পোলের যে রিপোর্টটা নিয়ে বলছি। অলমোস্ট অল এক্সিট পোল বলছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র দুটোতেই বিজেপি লেড এনডিএ সরকারে আসতে চলেছে। সো কালকে মার্কেটে স্পেকুলেটিং অ্যাক্টিভিটি শুরু হয়ে যেতে পারে। যুদ্ধ খেলা ওদিকে চলছে। আমার কালকে কোনো এক শ্রোতা কমেন্ট করেছেন যে ও যুদ্ধ হবে না, আমিও তার সঙ্গে একমত। যে এত সহজে নিউক্লিয়ার বটন টেপা ভেরি ডিফিকাল্ট, কারণ তার যে লায়াবিলিটি থাকে আর এবং রাজনীতি পলিটিক্স এত খারাপ পর্যায়ে চলে যেতে পারে ইউএস এর। এটা মানে যে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে বিশ্বযুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করার সমস্ত রকমের মরিয়া চেষ্টা করছে এক্সিস্টিং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। এর আগের বারে বাইডেন যখন ডোনাল্ড ট্রাম্প যখন জিততে পারেনি, তখন তার সমর্থকরা পুরো হোয়াইট হাউসকে ঘিরে নাটক করেছিল। সো অল দিস পার্ট অফ দ্য গেম। যাই হোক, কালকে তাহলে আবার এক্সিট পোল রিলেটেড ভোলাটিলিটি, তারপরে তো মানডেতে, কারণ স্যাটারডেতে রেজাল্ট আউট হবে, আবার মানডেতেও একইভাবে আবার এক স্পষ্ট ভোলাটিলিটি মার্কেট দেখবে। ফ্রেন্ডস, গভর্নমেন্ট কিন্তু অলরেডি 4টে পিএসইউ ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি, একটা ইন্স্যুরেন্স কোম্পানি, 4টে পিএসইউ এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ডিসইনভেস্টমেন্ট করার জন্য অলরেডি রেডি হয়ে পড়েছে অ্যাজ পার রিপোর্ট। আর এটা কে দেখে জানেন? এটা হচ্ছে দীপম বলে একটা ইয়ে আছে, তার ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট আন্ডার ফাইন্যান্স মিনিস্ট্রি। দীপমের আরো একটা আজকে অ্যাক্টিভিটি আছে, সেটা আপনাদেরকে বলবো। মানে পিএসইউ শেয়ার হোল্ডারদের মোস্টলি বেনিফিটই হবে তাতে। তো 4টে পিএসইউ ব্যাংক, যেগুলোতে আপনারা যদি দেখেন গভর্নমেন্টের যে হোল্ডিং, গভর্নমেন্ট তার হোল্ডিং কমাতে চাইছে, তার জন্য তারা অফার ফর সেল আনে। মিনস ধরুন 51 টাকাতে শেয়ার প্রাইস চলছে বর্তমান মার্কেটে, তারা তার চেয়ে হয়তো কিছু কম দামে মার্কেটে শেয়ারগুলো দেবে বলে আগে থেকে বলে, এবং অ্যাকর্ডিংলি যারা বড় বড় ইনভেস্টর, কারণ কি এরা তো ছোটখাটো বিক্রি করবে না। ধরুন এক একটা কোম্পানিতে 4,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, কোথাও 8,000 কোটি টাকা, আগে থেকে কিন্তু কিছু কিছু বায়ারও ডিসাইড হয়ে গিয়ে থাকে। তো কি কি কোম্পানি? কারণ কি আপনাদের কাছে এই সমস্ত কোম্পানির শেয়ার থাকলেও থাকতে পারে। যেমন ধরুন ইউকো ব্যাংক। কে? ইউকো ব্যাংক, ঠিক আছে। ইউকো ব্যাংকের বর্তমান তার যে শেয়ার প্রাইস চলছে, সেটা চলছে প্রায় 42 টাকা 48 পয়সার কাছাকাছি। যদি তার আপনি অল টাইম রেকর্ড দেখেন, 42 টাকার কাছাকাছি চলছে, 42 টাকা 48 পয়সা। এবং এর যদি মার্কেট ক্যাপ দেখেন, 50,789 কোটি টাকা। এবার এখানে গভর্নমেন্টের কত পার্সেন্ট হোল্ডিং? 95%। কত পার্সেন্ট? 95%। বাইরে শেয়ার নেই বললেই চলে, পাবলিকের কাছে 3%। সুতরাং এই কোম্পানিতে তারা কি করবে? শেয়ার ইয়ে করবে, কিছুটা
মার্কেটে আনলোড করবে। ক্লিয়ার? যদি প্রফিট এন্ড লস দেখেন, এই সমস্ত শেয়ারগুলো মাঝে লসে চলে গেছিল, আপনারা ভালো করেই জানেন। ওই যে মেহুল চোকসি, তারপরে বিজয় মালিয়া, এই সমস্ত যে এই পিরিয়ডটাতে কিন্তু অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে, বাট নাও এরা কিন্তু সব প্রফিটে চলে এসছে। যদি দেখেন এই মার্চ 24-এ 21,854 কোটি টাকার সেলস, 1,654 কোটি টাকার প্রফিট। এবারে 23,514 কোটি টাকার সেলস, 2,182 কোটি টাকার সেলস। নাম্বার ওয়ান এটা। দ্বিতীয় হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং প্রত্যেকটা শেয়ার যদি আপনি লং টার্ম রেকর্ড দেখেন, তারা কিন্তু এককালে অনেক উপরে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক এককালে কিন্তু 128-এর কাছাকাছি কিন্তু ট্রেড করছিল। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যদি আপনি দেখেন, এখন 52 টাকা 60 পয়সাতে চলছে। ওকে, 45,705 কোটি টাকার কোম্পানি। ওকে, গভর্নমেন্ট এখানে কত পার্সেন্ট আছে দেখুন। প্রমোটার কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত পার্সেন্ট আছে? 93.08। বাইরে কত পার্সেন্ট মাল আছে? অত্যন্ত কম, 3.75। ডিআই তার মধ্যে হয়তো এলআইসির কাছেই আছে অতটা। ক্লিয়ার? দ্বিতীয়ত কি দেখবো, এর আগেটা কি দেখেছিলাম, তাহলে 93% থেকে তারা ধীরে ধীরে কিন্তু আনলোড করতে পারে 5,000 কোটি, মানে ধরুন 5%, 7%, 8%, এইভাবে কিন্তু তারা আনলোড করবে বলে রিপোর্ট। এবার নেক্সট যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রফিট এন্ড লস। মাঝে কিন্তু ওই ফেজে কিন্তু এদের কিন্তু একটা কনসোর্টিয়াম থাকে। কনসোর্টিয়াম ইন দ্য সেন্স, যখন কোনো বড় লোন দেয় তখন সবাই মিলে দেয়, লস হলে সবার লস হয়। সেই হিসাবে কিন্তু ওই যে বড় যে এটা হয়েছিল তাতে সবারই লস হয়েছে। বাট ফাইনালি এখন কিন্তু ধরুন 2024-এর মার্চের যা রিপোর্ট, 30,849 কোটি টাকার সেলস, 2,677 কোটি টাকার প্রফিট। এবারে আরো তার প্রফিট বাড়ছে 3,426 কোটি টাকার কাছাকাছি। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এখানেও কিন্তু গভর্নমেন্ট তার হোল্ডিং কে বিক্রি করবে। থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে ওকে, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। থার্ড যে কোম্পানি সেটা হচ্ছে কে না, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, PUNB, পাঞ্জাব অ্যান্ড তো এই সমস্ত কোম্পানির এখান থেকে দেখছি আমরা। আচ্ছা, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের 47.6-এর কিতে ট্রেড করছে 32,276 কোটি টাকা তাদের মার্কেট ভ্যালু। এবার গভর্নমেন্টের কত পার্সেন্ট হোল্ডিং আছে? গভর্নমেন্টের আছে 98%। ওকে, নাও এবারে কি করছে তারা, তারা এখান থেকে ধরুন এর মধ্যে একটা পার্সেন্টেজ তারা মার্কেটে আনলোড করতে চেয়েছে। এবারে তাদের যদি ব্যালেন্স শিট দেখেন, তাহলে এখানে 9,694 কোটি টাকার সেলস, প্রফিট কিন্তু 595 কোটি টাকা, এবং কন্টিনিউয়াস কিন্তু গত 3 বছর ধরে তারা কিন্তু প্রফিট করছে। ওকে, তাহলে নাও দে আর ইন প্রফিট। এবং বর্তমানে এরা কততে ট্রেড করছে? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব, এই যে এককালে এই শেয়ার কিন্তু অনেক উপরে 115 টাকাতে ট্রেড করতো, এখন 47 টাকা 62-তে ট্রেড হচ্ছে। ঠিক আছে, বড় বড় ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করবে, এবং একটা টাইম আসবে আপনারা দেখে যাবেন, আগামী 1-2 বছরের মধ্যেই হয়তো দেখা যাবে এই সমস্ত শেয়ার এই সমস্ত হাইক বের করে অনেক উপরে চলে গেছে। নেক্সট যে ব্যাংকটা তারা সেল করছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, মানে যেটাতে গভর্নমেন্ট প্ল্যান করছে, ইন্ডিয়ান আইওবি, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। আমরা যদি আইওবির যদি এতে চলে যাই, ব্যালেন্স শিটে এতে যাই, তাতে দেখা যাচ্ছে কোম্পানিটা কত টাকার না, 96,648 কোটি টাকার কোম্পানি। ওকে, এখানে ইনভেস্টর কে? প্রমোটার। প্রমোটারের
প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এ কত বছর মাল সেল করতে চেয়েছি? 96.38% মাল সেল করতে চেয়েছি, ওই প্রমোটারের কাছে আছে। তাহলে এখান থেকে তারা কিছুটা আপলোড করবে জেনারেল ইনভেস্টর, রিটেল ইনভেস্টর বা বিভিন্ন টাইপের এফআইআই ডিআই যে কেউ এটা কিনতে পারে। ব্যালেন্স শিট যদি দেখেন, যদিও মাঝে তাদের লস চলছিল, দেখুন এই পিরিয়ডটা তাদের লস চলছিল, নাও দে আর প্রফিট মেকিং কোম্পানি। ক্লিয়ার? তাহলে এই চারটে ব্যাংক তারা সেল করবে। এককালে আইওবি হাই কত ছিল? 174-এর কাছাকাছি ছিল, এখন মাত্র 51-র কাছাকাছি ট্রেড করছে। অন্যদিকে আরেকটা কোম্পানিকে তারা সেল করার চেষ্টা করছে, সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স, একটা ইন্স্যুরেন্স কোম্পানি। নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স 29,000 কোটি টাকার কোম্পানি, 21.4-এর পিইতে ট্রেড করছে। ওকে, ইনভেস্টর কে? দেখুন, প্রমোটার কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? 85% মাল আছে তার কাছে, 85.44% মানে তার কাছে শেয়ার আছে। তাহলে 29,000 কোটি টাকার মধ্যে সে যদি 10% মাল বিক্রি করতে পারে, তাহলে সে 2,900 কোটি টাকা সে পেয়ে যাবে। আর যদি প্রফিট এন্ড লস দেখেন, কোম্পানিটা কিন্তু চিরকালই প্রফিট করে এবং ভালো প্রফিট করে। ক্লিয়ার? প্রায় 1368 কোটি টাকা প্রফিট করতে পারে আগামী বছরে। মার্চ 2024-এ 1100 কোটি টাকার প্রফিট করেছে। তো এই এই 5টা কোম্পানি কিন্তু তারা কি বলে, তাদের যে টোটাল হোল্ডিং সেটা করবে, আপলোড করবে। অন্যদিকে আরো কিছু কর্পোরেট অ্যাকশন এসছে ফর পিএসইউ, এই সমস্ত পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এর জন্য। কে করেছে? সেই ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কি 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 নিয়ম? ডিভিডেন্ড পে আউট নিয়ম হচ্ছে, মানে এবারে যেটা নিয়ম করা হচ্ছে 30% অফ নেট প্রফিট। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরুন একটা পিএসইউ, যেমন ধরুন হেল দিলে তাহলে সমস্ত রকমের উদাহরণটা কমপ্লিট হবে। হেল, হিন্দুস্তান অ্যারোনটিক্স। দেখুন এবারে নেট প্রফিট ধরুন 8,472 কোটি, তাই তো? সরি, এইটা ধরুন 7,600 কোটি। এবার 7,600 কোটির মধ্যে তাকে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে? 30% অফ নেট প্রফিট। অর্থাৎ এই যে নেট প্রফিট, অর্থাৎ যদি এটা 7,000 কোটি টাকা হয়, 7×3=21, 30% মানে 2,100 কোটি টাকা তাকে ডিভিডেন্ড হিসেবে দিতে হবে। ক্লিয়ার? অথবা আরেকটা ক্লজ আছে, সেটা হচ্ছে 4% অফ নেট ওয়ার্থ। আমি সেই এতে গেলাম না। আবার অন্যদিকে পিএসইউ নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে কিছু রুলস এর মধ্যে চেঞ্জ এসছে। সেখানে ক্ষেত্রে বলা হয়েছে যে 30% অফ দ্য নেট প্রফিট তাদের কিন্তু কি করতে হবে না, এই হিসাবে দিয়ে দিতে হবে, ডিভিডেন্ড হিসাবে কিন্তু তাদেরকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, অন্যদিকে বোনাসের ক্ষেত্রে কিন্তু তাদের আবার রুলস চেঞ্জ করেছে। কি বোনাসের ক্ষেত্রে কি রুলস চেঞ্জ করেছে? বলছে বোনাস সেই দিতে পারবে যদি যদি ধরো আমি হ্যাল দেখিয়ে দিয়েছি, কি বলছে? ইস্যুইং বোনাস শেয়ার হ্যাজ বিকাম মোর চ্যালেঞ্জিং উইথ রিভাইজ ক্রাইটেরিয়া। কিভাবে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থাকতে হবে কত? ইকুইভ্যালেন্ট টু 20 টাইমস দেয়ার পেড আপ ইকুইটি ক্যাপিটাল। মিনস ধরুন ইকুইটি ক্যাপিটাল কত? 334 কোটি, তাই তো? রিজার্ভ কত আছে? 28,000 কোটি টাকা। তাহলে যদি আপনি এর 20 টাইমস ধরেন, তাহলে তার 20 টাইমস কত হচ্ছে? এর যদি 20 টাইমস হয়, 10 টাইমস মানে 3,340। অর্থাৎ এই কোম্পানি কিন্তু এই ক্রাইটেরিয়াতে পড়ছে। দেখুন, শেয়ার বাজারে থাকতে গেলে কিন্তু সবকিছু জিনিস জেনে রাখতে হবে। হতে পারে ভিডিও অত্যন্ত মানে থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো জিনিস, একটা কথা বলি ফ্রেন্ডস, যারা শেয়ার পড়াশোনা করতে পারবেন না, আপনারা কিন্তু শেয়ার বাজার থেকে বেরিয়ে মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে পয়সা লাগান। কারণ কি, এখানে থাকতে গেলে কিন্তু আপনাদের পড়াশোনা করাটা অত্যন্ত জরুরি। তাহলে পিএসইউ নাও নিড রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইকুইভ্যালেন্ট টু 20 টাইমস। তাহলে 20 টাইমস আমি মাল্টিপ্লাই করে দেখিয়ে দিয়েছি ইকুইটি ক্যাপিটাল, ঠিক আছে?
আগে কি ছিল, 10 ছিল, এখন কি করেছে তার 20 গুণ করে দিয়েছে। স্প্লিট কে দিতে পারবে? স্প্লিট দেখুন, আগে কি ছিল, মার্কেট প্রাইস অফ পিএসইউ শেয়ার মাস্ট নাও বি অ্যাট লিস্ট 150 টাইমস ইটস ফেস ভ্যালু। এর ফেস ভ্যালু কত? হ্যালের ফেস ভ্যালু কত দেখুন, 5। যদি 5-এর 150 টাইমস মানে কত হচ্ছে, 5-এর 100 গুণ মানে 500 কোটি, আর 5-এর 150 গুণ মানে কত, 750 কোটি। ক্লিয়ার? তাহলে কি হতে হবে না, at least 150 times its face value। কি হতে হবে? মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। তাহলে এর শেয়ারের প্রাইস কত? 4057। দরকার কত? 750 crore। তাহলে এ এই ক্রাইটেরিয়াতে পড়বে। কোন ক্রাইটেরিয়াতে? না, এ স্টক স্প্লিট দিতে পারে, কিন্তু একবার স্টক স্প্লিট দেওয়ার পরে মিনিমাম 3 বছরের কিন্তু একটা গ্যাপ থাকাটা অত্যন্ত জরুরি। একবার স্টক স্প্লিট দেওয়ার পরে 3 বছরের গ্যাপ থাকা অত্যন্ত জরুরি। ক্লিয়ার? তাহলে ডিভিডেন্ড পে আউটের ক্ষেত্রে রুলস চেঞ্জ হয়েছে, বোনাসের ক্ষেত্রে রুলস চেঞ্জ হয়েছে। ডিভিডেন্ডের ক্ষেত্রে কি বললাম, যে 30% অফ দ্য নেট প্রফিট এখন দিতে হবে, আর 4% অফ দ্য নেটওয়ার্থ। আর পিএসইউর ক্ষেত্রে ওই নেটওয়ার্থের ক্রাইটেরিয়া নেই, 30% অফ দ্য নেট প্রফিট। এগুলো থিওরিটিক্যালি আর একটু দেখে নেবেন। বোনাসের ক্ষেত্রে কি হচ্ছে না, তার যে কি বলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেন 20 টাইমস অফ দ্যার পেড আপ ইকুইটি ক্যাপিটাল। আমি কিন্তু অত্যন্ত একটা ভালো শেয়ারের উদাহরণ নিয়ে দেখিয়ে দিলাম। পিএসইউর অন্য কোনো শেয়ারে গিয়ে দেখবেন, সেক্ষেত্রে কিন্তু মেন অবজেক্টিভ হচ্ছে গভর্নমেন্ট কিন্তু পিএসসি শেয়ারে মোর ইনভেস্টমেন্ট ড্র করার চেষ্টা করছে, এবং পিএসসি শেয়ারগুলোকে আরো তারা রিচ করার চেষ্টা করছে। আপনি রেল স্টক গুলোতে গিয়ে দেখবেন এই ধরনের ক্যালকুলেশনে তারা কোথায় দাঁড়িয়ে আছে। তাহলে স্টক স্প্লিটের ক্ষেত্রে কি করতে হবে না, ফেস ভ্যালুর 150 টাইমস। যদি আমি ধরুন ইরকনে যাই, ইরকনে যদি আমি দেখি, ইরকন বহুবার দিয়েছে, ইরকন কি করেছে, বহুবার স্টক স্প্লিট বোনাস দিয়েছে। এবার দেখুন ইরকনে 2 আছে, ইরকনের ক্ষেত্রে আমি যদি দেখি ইরকন 2, এবারে আমি কি দেখছি ফেস ভ্যালু নিয়ে কোনটা আছে, ধরুন স্টক স্প্লিট। ক্লিয়ার? কি বলেছে, এখন বলছে 150, 150 ইন্টু ফেস ভ্যালু। বর্তমান ফেস ভ্যালু কত? 2। 150 ইন্টু 2 কত? 300। তাহলে বর্তমান তার শেয়ার প্রাইস কত? 189। কিন্তু এ তাহলে কি করতে পারবে না, স্টক স্প্লিট দিতে পারবে না। ক্লিয়ার? যেমন ধরুন বোনাস কি বলছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইকুইভ্যালেন্ট টু 20 টাইমস দেয়ার পেড আপ ইকুইটি ক্যাপিটাল। এর পেড আপ ইকুইটি ক্যাপিটাল কত? ধরুন এর পেড আপ ইকুইটি ক্যাপিটাল এখানে পাবো, ওকে 188। 188 কি করতে হবে, 188 20 গুণ, 188 10 গুণ 1880, 20 গুণ মানে ধরুন 3700 কোটি টাকা। তাহলে এবারে দেখবো আমি যে এর এ কত আছে, এ সেই ক্রাইটেরিয়াতে পড়ে যাচ্ছে, মানে এ দিতে পারবে। কোনটা দিতে পারবে না, 20 গুণ মানে বোনাস শেয়ার ইস্যু করতে পারবে, ডিভিডেন্ড ফিভিডেন্ড এরা দেয়। আর একটা বাইব্যাক, বাইব্যাকস এর নর্ম যা আছে খুব একটা দেখে লাভ নেই, কারণ গভর্নমেন্ট কোনোদিন শেয়ার কোনো সময় বাইব্যাক করবে না। ফ্রেন্ডস আবার বলছি, শেয়ার বাজারে যারা থাকতে চান, বি সিরিয়াস। এটা কিন্তু একটা সিরিয়াস বিজনেস। যেমন ডাক্তারি লাইনে কিছু লোক প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা লাইনেই কিন্তু কিছু কিছু লোক যারা প্রতিষ্ঠিত হয় তারা হচ্ছে কোয়ালিফাইড লোক হয়। শেয়ার বাজারে প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু আপনাকে পড়াশোনাটা করাটা অত্যন্ত জরুরি, কারণ শেয়ার বাজারে দেখতে ভালো, ভেতরে অনেক রকমের ফাঁক ফোকর থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব একটু পড়াশোনাটা করে শেয়ার বাজারে আসুন। যদি পড়াশোনা করতে না পারবেন, কারুর টিপস নিয়ে শেয়ার ইনভেস্টমেন্ট করবেন না।
করতে গেলে অত্যন্ত ভালো জায়গা হচ্ছে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডে চলে যান, দে গিভ বেটার রিটার্ন, কোনো অসুবিধা নেই। কিন্তু শেয়ার বাজারে করতে গেলে কোম্পানির বিজনেস এগুলো দেখেই কিন্তু মার্কেটে থাকার চেষ্টা করবেন। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, কথা হবে পরের এপিসোডে।